ভোটের খাস কথা। ভোটের খাস কথা নিবেদন করছে পুষ্পা ফার্নিচার, the best furniture ever you have seen. সহযোগী নিবেদক রত্নজ্যোতি শোরুম, দেবীনগর, রায়গঞ্জ। নমস্কার, আরসিটিভি সংবাদের বিশেষ নির্বাচনী অনুষ্ঠান ভোটের খাস কথাতে আপনাদের আরো একবার স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী মহাশয়। কৃষ্ণবাবু, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য। বরাবর রায়গঞ্জ আসন লোকসভা কেন্দ্রের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। একটা সময় রায়গঞ্জ লোকসভা কেন্দ্র কংগ্রেসের একটা শক্তিশালী দুর্গ ছিল। প্রিয়রঞ্জন দাসমুন্সী, দীপা দাসমুন্সী এবং পরবর্তীকালে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, সুব্রত মুখার্জি এনারা জিতছেন। ফলে রাজনৈতিক দিক থেকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের গুরুত্বপূর্ণ ভূমিকা, এবং এর আগের বছর প্রথম বিজেপির এখানে তার পদ্ম ফুল ফোটাতে সক্ষম হয় দেবশ্রী চৌধুরী। এবার আপনি প্রথম লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতীকে এখান থেকে লড়াই করছেন, এবং আপনি একজন বিশিষ্ট শিল্পপতি গোটা উত্তরবঙ্গের মধ্যে। নির্বাচনে প্রথম যখন আপনি দাঁড়ান 21 সালে, তখন প্রথমবার দাঁড়িয়েই জয় হাসিল করেছেন। এইবার লোকসভায় প্রার্থী, কতটা চ্যালেঞ্জ মনে হচ্ছে? না, সেরকম কোনো চ্যালেঞ্জ নেই। আপনারা দেখছেন তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি আমাদের উত্তর দিনাজপুরে অনেকটাই শক্তিশালী। আর সেখানে মানে আমাদের আজকে 7টা বিধানসভার মধ্যে 6টাই তৃণমূল কংগ্রেসের মধ্যে রয়েছে, তাহলে সাংগঠনিক দিক থেকে শক্তিশালী আছে। প্লাস এবার সাধারণ মানুষ, আমি যেটা 7টি বিধানসভা ঘুরে দেখলাম, এবার সাধারণ মানুষ কোনো ধর্মের সুশুরিতে ভোট করবে না। এবার পশ্চিমবঙ্গব্যাপী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হিসেবে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন, আর যেই হিসেবে 74 অভিনব প্রকল্প মানুষকে উপহার দিয়েছেন, এবার উন্নয়নের নিরিখে ভোট হবে। আর আমাদের সাংগঠনিক শক্তিশালী রয়েছে। আর আপনি বললেন যেটা কংগ্রেসের দুর্গ ছিল, সেটা তো আমরা দেখেছি এই 2019-এ কংগ্রেস এখানে 4র্থ নম্বরে ছিল, মাত্র 82,000 ভোট পেয়েছিল। তো কংগ্রেস থেকে এখন মানে অনেক জনপ্রতিনিধি, নেতা সব যোগদান করেছে, অর্থাৎ কংগ্রেস সেখানে কোনো ফ্যাক্টর হবে বলে মনে হয় না। যখন 10ই মার্চ ব্রিগেডের সেই জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আপনার নাম ঘোষণা করলো, আপনি সেখানে উপস্থিত ছিলেন, মানে কি মনে হচ্ছিল সেই সময়? অনুভূতিটা কি মনে হচ্ছিল? এত লাখ লাখ কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছেন। না, আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হৃদয়ের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে উনি আমার উপর আশ্বাস রেখেছেন, বিশ্বাস রেখেছেন। আর আমি এই রায়গঞ্জ সিটটা জিতে নিয়ে ওনাদেরকে উপহার দিতে চাই। তার জন্য আমি নিষ্ঠার সাথে, খুব মেহনতের সাথে আমি মানুষের কাছে পৌঁছাচ্ছি। আর মানুষের কাছে যেটা বাংলার উন্নয়ন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান, এটা আমি নিয়ে যাচ্ছি। আর মানুষগণ যে হিসাবে, সাধারণ মানুষ যে হিসাবে রেসপন্ড করছেন, যে হিসাবে সমর্থন দেখাচ্ছেন, উৎসাহিত হচ্ছেন, তাতে এবার রায়গঞ্জ 5 নম্বর লোকসভা কেন্দ্রে তৃণমূলের জোড়াফুল ফুটছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কৃষ্ণবাবু, আপনার পারিবারিক দিক থেকে একটা রাজনৈতিক ঐতিহ্য ছিল। আপনার বাবা প্রয়াত স্বর্গীয় দীনদয়াল কল্যাণী, তিনি দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিবিদ, কিন্তু আপনি প্রথম দিক থেকে রাজনীতির সঙ্গে খুব সম্পৃক্ত ছিলেন না। আপনি টোটাল শিল্পপতি হিসাবেই আপনার প্রথম দিকে খ্যাতি রয়েছে, বিশিষ্ট শিল্পপতি হিসাবে। 21 সালের নির্বাচনে আপনি প্রথম একেবারে নবাগত বলা যেতে পারে, নবাগত হয়েই কিন্তু আপনি সেখান থেকে সিট জিতে নেন। তো এই যে পারিবারিক ঐতিহ্য, এটা কি কখনো আপনার রাজনৈতিক যে চেতনা সেটাকে সমৃদ্ধ করেছে? মানে কিভাবে পরিবার থেকে আপনার রাজনৈতিক চেতনা জন্মেছে আপনার? না, আমি 2021-এর আগে এটা ঠিক যে আমি কোনো সরাসরি রাজনীতির সাথে যুক্ত ছিলাম না, কিন্তু আমি দীর্ঘদিন নিজের বাবাকে ফলো করতাম, ঠিক আছে? তো দিনের শেষে রাত্রেবেলা বাবার সাথে কথাবার্তা হতো, তো রাজনৈতিক কথাবার্তাও আমি ওনার কাছ থেকে শুনতাম। তো যখন আমি 2021 সালে আমি যখন দাঁড়াই, তো ওনার যে শোনা কথা, ওনার যে পরামর্শ, এটা ভীষণ আমার কাজে লেগেছিল। আর তাছাড়াও আমি যে সোশ্যাল ওয়ার্ক করেছিলাম কোভিড প্রাককালে, এটা সাধারণ মানুষ খুব ভালোভাবে নিয়েছিল। আমার ডেডিকেশনটা তারা অ্যাকসেপ্ট করেছিল খুব ভালো করে। তো আজকে দেখুন, লড়াইটা কঠিন লড়াই ছিল। তৃণমূল কংগ্রেস থেকে জেলা সভাপতি তথা মানে সাংসদ ক্যান্ডিডেট
একবারের বিধায়ক, 5 বারের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান কানাইয়া বাবু ছিলেন, হ্যাঁ, অপরদিকে মোহিত বাবু ছিলেন, উনি দুজনে অনেক এস্টাবলিশড পলিটিশিয়ান, 5 বছরের তুলনামূলকভাবে উনিও কংগ্রেসের জেলা সভাপতি, প্লাস উনি রানিং বিধায়ক ছিলেন। উনার শেষ মানে জিতেছিলেন, ওটা ভালো মার্জিনে জিতেছিলেন, 53,000 মার্জিনে জিতেছিলেন। কিন্তু এখন নিয়ার অ্যাবাউট আমাদের দেশে 65% ইউথ জেনারেশন আছে। এখন ইউথ জেনারেশনকে মানে ওদের হিসাবে চলতে হবে, ওদের কথাটা বলতে হবে, কিভাবে ইয়ে হবে, ডেভেলপমেন্টের কথা বলতে হবে, আর ইউথকে আমাদের নিয়ে চলতে হবে। তো আজকে সেখানে একটা ডিফারেন্স আমি মনে করেছিলাম, দুইজন অনেক সিনিয়র সিটিজেন ছিলেন, হ্যাঁ, 70-এর আশেপাশে বয়স, তো আমার সেই তুলনায় বয়সটা অনেক কম ছিল, তো সেটারও একটা অ্যাডভান্টেজ আমি পেয়েছি। হ্যাঁ, আর সাধারণ যুবকদের, হ্যাঁ, আমি আমার বার্তা ভালোভাবে পৌঁছতে পেরেছি। যেটা মানে জনমানসে আরেকটা কথা খুব মানে শোনা যাচ্ছে এই মুহূর্তে, যে কৃষ্ণ কল্যাণী নির্বাচিত বিধায়ক, তারপরে পিএসসি কমিটির মতো গুরুত্বপূর্ণ কমিটির তিনি চেয়ারম্যান ছিলেন। আপনি যদি এই পদটা বুঝিয়ে রাখতেন অন্তত আরো 2 থেকে 3 বছর, আপনি সমস্ত যে বিধায়কের সুযোগ সুবিধা বা পিএসসি কমিটির সুযোগ সুবিধা সবকিছু আপনি সেটা নিতে পারতেন। কিন্তু আপনি এমন একটা জায়গা থেকে নির্বাচনে আবার লোকসভা ভোটে দাঁড়ালেন, সেখানে জয় পরাজয় কি হবে সেটা কিন্তু এখন সাধারণ মানুষের উপর নির্ভর করছে। তাহলে এই সুযোগ সুবিধাগুলো আপনি নির্বাচিত বিধায়ক, পিএসসি কমিটির মতো গুরুত্বপূর্ণ একটা রাজ্য বিধানসভার স্ট্যান্ডিং কমিটির আপনি চেয়ারম্যান ছিলেন, সেখান থেকে সমস্ত কিছু ছেড়ে দিয়ে আপনি লোকসভা ভোটে কেন দাঁড়ালেন? আমি প্রথমে আমার দলের একটা ডেডিকেটেড কর্মী, ঠিক আছে। আজকে দল যেটা নির্দেশ দেবে সেটা আমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। দল যদি আমাকে বলতো না নির্বাচনে অন্যভাবে প্রচার করো, তুমি পোস্টার লাগাও, ব্যানার লাগাও, আমি তাই করতাম, মিছিল করে বেড়াতাম। কিন্তু দল আমাকে প্রার্থী করেছে, তো আমি প্রার্থী হয়েছি। আমি তার জন্য ভাবেন পিএসসির চেয়ারম্যান, বিধায়ক পদ থেকে সব যে কোনো পদ ছিল সব পদ থেকে আমি রেজিগনেশন দিয়ে তারপর নির্বাচন লড়ছি। আমি মানে সাধারণ লোক হয়ে সাধারণ লোকের কাছে পৌঁছচ্ছি। আজকের দিনে আমার কাছে কোনো পদ নেই, আমি শুধু মানে তৃণমূল কংগ্রেসের একজন প্রার্থী। তো আমি সেই হিসাবে ভোট চাচ্ছি, তাতে এখন দল আমাকে যে কাজ দিবে সেটা আমি নিজের 100% ডেডিকেশনের সাথে করছি। মানে চাপটা কি বেড়ে গেল না? একটা সময় আপনি শুধু রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের মানুষদের নিয়ে কাজ করেছেন, এবার 7টি বিধানসভা কেন্দ্র, মানে দেশের সর্ববৃহৎ যেখানে গণতন্ত্রের পীঠস্থান দিল্লির সংসদ ভবনে আপনি যাওয়ার জন্য চ্যালেঞ্জ নিচ্ছেন। চাপটা বেড়ে গেল। দেখুন, কাউকে না কাউকে তো চাপ তো নিতেই হবে। আজকে যদি আমি না হতাম তাহলে অন্য কেউ হতো, তার কাছে চাপটা হতো। আপনার কোশ্চেন তখন ওনাকেও আপনি এই কোশ্চেনই করতেন। তো এগুলা না, এখন আমি দলের জন্য সমর্পিত। হ্যাঁ, দল দিয়েছে, এখন আমাকে প্রার্থী হতে হবে। হয়তো আমি প্রথমে নিজের একটা রায়গঞ্জ বিধানসভায় ঘুরে বেড়াতাম, এখন 7টি বিধানসভায় আমাকে ঘুরে বেড়াতে হবে, মানুষের সুবিধা অসুবিধা আমাকে পৌঁছতে হবে, আর আমি সেটা করব। তো এখানে মানে দিল্লি কিংবা পশ্চিমবঙ্গর মধ্যে রয়েছি, হ্যাঁ ভালো রয়েছি, আমি কিছু হারিয়ে যাবে, কিছু পেয়ে যাব তার জন্য আমি রাজনীতি করি না, ঠিক আছে। আমি রাজনীতি করি মানুষকে যাতে ভালো পরিষেবা দিতে পারবো। দল এখন আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে যে সংসদের প্রার্থী হিসাবে আমাকে করেছে, তো আমি আমার নিজের 100% দেওয়ার চেষ্টা করব। খুব স্বল্প সময়ের মধ্যে আপনি, যেটা আমরা লক্ষ্য করলাম এতদিন ধরে বিধায়ক থাকাকালীন বা আপনি যখন নির্বাচিত হলেন, যে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের খুব কাছাকাছি আপনি পৌঁছে গেলেন। আপনি প্রথমে বিধায়ক থেকে আপনি পিএসসি কমিটির চেয়ারম্যান, তারপরে লোকসভা ভোটের টিকিট আপনি পেলেন, এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, তার জীবনী নিয়ে আপনি একটা বইও প্রকাশ করেছিলেন। এই পরিসরটা কিভাবে তৈরি হলো? মানে শীর্ষ নেতৃত্বের সঙ্গে আপনি তুলনামূলকভাবে রাজনীতিতে একেবারেই নবাগত ছিলেন, আপনার তুলনায় অনেক বেশি গ্রহণযোগ্য ছিল, কিন্তু এই যে শীর্ষ নেতৃত্বের সঙ্গে যে একটা আপনার সুসম্পর্ক তৈরি হলো, আমরাও দেখেছি আপনি যে বইটা সম্ভবত যদি ভুল না হয় অন্য মমতা আপনার সম্পাদনায় বইটা মুখ্যমন্ত্রীর সম্পর্কে বেরিয়েছিল, এবং একেবারে ব্রিগেডের জনসমাবেশ থেকে আপনার নাম ঘোষণা করা হলো। এর পেছনে কারণটা কি? দেখুন, আমরা যখন স্কুলে পড়াশোনা যখন করি, কোনো ক্লাসে যখন যে ভালো পড়াশোনায় থাকে সে কিন্তু একটু আমাদের স্যারের কিংবা ম্যাডামের প্রিয় হয়, আর তার উপর ওনারা ফোকাস থাকেন না, ছেলেটা ভালো করছে, ইন ফিউচারটা ভালো, আরো ভালো করবে, উৎসাহ দেয়, ফল প্রকাশ আরো ভালো করবে। তো আমিও মেহনত করে করে ডেডিকেশন নিজের বিধানসভায়, আপনারা যেমন জানেন আমি প্রত্যেক বছর নিজের রিপোর্ট কার্ড আমি বানিয়েছি।
আমি 2021-22, 2022-23, 2023-24 আর ওই রিপোর্ট কার্ড বানিয়ে আমি বিধায়ক আপনার দরজায় যেটা কর্মসূচি নিয়েছি সেখানে লিফলেট বানিয়ে আমি বাড়ি বাড়ি দরজায় দরজায় পৌঁছে দিয়েছি। আর পার্টি আমাকে যে যে কাজ দিয়েছে, এখন যেমন সিএম এর ম্যাডামের যে প্রোগ্রাম আছে, ভাবেনান অভিষেক ব্যানার্জির নবজোয়ার ছিল, দিদির সুরক্ষা কবচ সিএমের প্রোগ্রাম ছিল, এটা আমি খুব সাকসেসফুলি আমি করেছিলাম। তো আর পঞ্চায়েত নির্বাচনও আমার ডেডিকেশন খুব ভালো ছিল। আমি পঞ্চায়েতে তো আমি দাঁড়াইনি, কিন্তু আমার যারা আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাদের জন্য আমি এক এক দিনে 20 কিলোমিটার 22 কিলোমিটার আমি হেঁটেছি। তো দলের জন্য নিজেকে সমর্পিত করেছি। আমার হয়তো মার্কস তার জন্য বেড়েছে, আর সেই নিরিখে সেই হিসাবে আপনি পুরস্কারটা পেয়েছেন। আরেকটা যেটা প্রশ্ন কৃষ্ণবাবু আপনার কাছে, যে পশ্চিমবঙ্গের রাজনীতি এই মুহূর্তে একটু অন্য খাতে বইছে। বিজেপির সিট আগের তুলনায় বাড়তে পারে বলে কিছু সমীক্ষা প্রকাশ করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে 35-এর লক্ষ্যমাত্রা বেড়ে দিয়ে গেছে। অন্যদিকে আপনার লোকসভা কেন্দ্রে ত্রিমুখী লড়াইয়ের সামনে আপনাকে পড়তে হচ্ছে, একদিকে বিজেপি, অন্যদিকে বাম কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে রয়েছে। এক্ষেত্রে এই চ্যালেঞ্জটা মোকাবিলা করার পথটা কি? না, চ্যালেঞ্জটা কিছু নেই। আজকে বিজেপি স্বৈরাচারী দল, ঠিক আছে, আজকে বিজেপি বলতেছে যে ওনারা যদি 35টা সিট যদি জিতে যায় তাহলে 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে, ঠিক আছে। তো এটা আমরা খবরের কাগজে পড়লাম। তো এই সব যারা বলবেন আর যারা শুধু ষড়যন্ত্রের রাজনীতি করবেন তাদেরকে মানুষ এবার ছুঁড়ে ফেলবে। ফলে সাধারণ মানুষ, হ্যাঁ, আপনারা বিজেপি মানে 35টা পার বলতেছে, 42টায় 42 বলছিল, এখন 35টা বলতেছে, আর দেশের মধ্যে বলতেছে 400 পার। এগুলার কোনো বাস্তবিকতা নাই। এবার বিজেপি সরকার গঠন করতে পারবে না, এটা থার্ড ফ্রন্ট সরকার গঠন করতেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বিজেপি নিজের দিকে হাওয়ার রূপ করার জন্য এগুলা বাড়তি নাম্বারের গেম খেলতেছে। কিন্তু আপনারা দেখুন 2021-এও 200 পার বলেছিল, সেটা 77-এ গিয়ে ঠেকেছে। তো ওই প্রপোর্শনেট ওরা মিথ্যা কথা বলছে, ঠিক আছে। তাহলে ওই প্রপোর্শনেট মিথ্যা কথা বললে আজকে বিজেপি মানে পুরো দেশের মধ্যে 170টা সিটের মধ্যে আটকে যাবে। আর এটাই ফ্যাক্ট হবে, আপনি মিলিয়ে নেবেন। কেননা যে হিসাবে উদ্ধত স্বৈরাচারী, আপনি বলুন, আমি তো পশ্চিমবাংলার 74টা প্রকল্প বলে দেবো, বিজেপির আপনি 5টা বলুন প্রকল্প যেখানে বাংলার মানুষ মানে সরাসরি উপকৃত হচ্ছে। আর বাংলার মানুষ উপকৃত হচ্ছে, ওরা এই প্রকল্পগুলোকে বন্ধ করে দেবে, তার হুমকি দিচ্ছে। আজকে দেখুন 100% রাজনীতি, এই বিজেপি যখন 200 পার হলো না, 77-এ আটকে দিলেন, তবে থেকে আমাদের রাজ্য সরকারের 1,60,000 কোটি টাকা আটকে রেখেছে। যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলায় প্রত্যেক বছর 2500 কিলোমিটার রাস্তার নির্মাণের অনুদান দেয় কেন্দ্র সরকার, সেখানে 1 কিলোমিটারও রাস্তার অনুদান কেন্দ্র দেয়নি। আমরা দেখতে পেলাম আমাদের মামাটি মানুষের সরকার পথশ্রী 1, পথশ্রী 2, পথশ্রী 3-এর মধ্য দিয়ে গ্রাম বাংলার প্রান্তিক গ্রাম বাংলার রাস্তার উন্নয়ন করেছে। তো আজকে এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে তারা ট্যাক্স কালেকশন করে নিয়ে যাচ্ছে, 4,60,000 কোটি টাকা নিয়ে গেছে। আর এখানে ডেভেলপমেন্ট করবে সেটা তো দূরের কথা, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের মানে 100 দিনের কাজ আটকে দিয়েছে, সেটা নিয়ে আমরা আন্দোলন করলাম। তারপর আমাদের মামাটির মানুষের সরকার সেটা নিজেরাই প্রদান করলেন 59 লক্ষ জব কার্ড হোল্ডারদের। তারপর আবাস যোজনার টাকা আটকে রেখেছেন, 11,54,000 যে আবেদন হয়েছে তাদের বাড়ি বানানোর টাকা অনুদান দিচ্ছেন না। তো সেটাও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, যদি একটা সময়সীমা দেওয়া হবে, যদি কেন্দ্র সরকার যদি না দেয় তাহলে ওই 11,54,000 8,134 কোটি টাকা এটা মামাটির মানুষের সরকারই দেবে। আমরা যেটা আরেকটা বিষয়ে আপনার সম্পর্কে আমরা দেখেছি, আপনি বিধায়ক থাকাকালীন ধারাবাহিকভাবে একটা সামাজিক কাজ করে যাওয়া, সেটা আপনি কোভিডের কথা বলেন, কোভিড সিচুয়েশনে এত মানুষকে সহায়তা প্রদান, এবং আপনার যেটা অন্নপূর্ণা ভান্ডার যেটা চালু রয়েছে সেটা এখনো পর্যন্ত গ্রামে গঞ্জে অসহায় মানুষদের মুখে খাবার তুলে দিচ্ছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় কোনো কৃতি ছাত্র, দুস্থ অসহায় কৃতি ছাত্র, আপনি তার বাড়িতে পৌঁছে গিয়েছেন, উচ্চশিক্ষার জন্য সহযোগিতা করেছেন। আমরা এটাও দেখেছি যে কোনো অসহায় মানুষ হাঁটতে চলতে পারছে না, চিকিৎসার প্রয়োজন হচ্ছে, সেখানেও আপনি চলে গিয়েছেন। এই যে সামাজিক কাজগুলো আপনি দিনের পর দিন করছেন, এটা কি ভোটের কথা মাথায় রেখে না? এটা না, ভোটের কথা মাথায় রাখলে এত আগের থেকে মানুষ মানে এতদিন ধরে চালিয়ে যাবে, হ্যাঁ, সেটা হয় না। এটা দেখুন, আমার বাবা আমাকে বলে গেছেন, যদি কোনো ভালো কাজ যদি তুমি করো তাহলে ওটাকে কন্টিনিউশন রাখবে।
ঠিক আছে? তো আমি যেটা আমি প্রথমে একজন ব্যবসায়ী, তারপর একজন সমাজসেবী, তারপর একজন পলিটিশিয়ান। তো আমি মানে সমাজসেবী পলিটিশিয়ান হলে পরে সমাজ সেবামূলক কাজ আমি বন্ধ করে দেবো, তা হতে পারে না। আমাকে তিনটাই প্যারালালি আমাকে চালাতে হয়। তো আমি সেই নিরিখে মানে সমাজসেবা এখন ভাবে নেন আত্মসন্তুষ্টি দেয়, এটা আমার যে হিসাবে আমি করি সেই হিসাবে আগামী দিনেও চলবে। যতটা পারবো মানুষের পাশে থাকবো, মানুষের সুবিধা অসুবিধায় যাতে আমি কাজে লাগতে পারি, সেই মানসিকতা নিয়ে আমি রাজনীতি করছি। কৃষ্ণ কল্যাণী একটা সময় ব্যবসায়ী তো বটেই, বিশিষ্ট ব্যবসায়ী, সেটা আপনার সুনাম রয়েছে চারিদিকে, সমাজসেবা করেছেন। আচ্ছা, রাজনৈতিক নেতা হয়ে যাওয়ার পর আপনার যারা ছোটবেলার বন্ধুরা যারা ছিল তাদের সঙ্গে কি একসাথে এখনো আড্ডা মারেন, নাকি নীলবাতি গাড়ি যখন পেয়েছিলেন আপনার অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গিয়েছিল, নিজের মধ্যে একটা অন্য কিছু, আমি একটা কিছু ব্যাপার আছে সাধারণ মানুষের সঙ্গে? সাধারণ মানুষ আজকে আপনি দেখুন কৃষ্ণ কল্যাণী, আমার বিধায়ক কার্যালয়ে আমি সকাল 11টা থেকে রাত্রে 8টা অবধি মানে থাকি। আর ওখানে সব সাধারণ মানুষ যে আমার কাছে দেখা করতে গেলে অ্যাপয়েন্টমেন্ট লাগে না, সরাসরি যখন যে আসে আমার সাথে দেখা করতে পারে। তো আমার মধ্যে ওই অধ্যত্ব ভাব নেই দাদা। আমার মধ্যে যদি ওটা থাকতো তাহলে আমি কর্পোরেট অফিসে বসতাম, সেখানে হয়তো সাধারণ মানুষ সরাসরি যেতে পারতো না, রিচেবল হতো না। তার জন্যই কিন্তু আমি এই বিধায়ক কার্যালয় করেছি, যাতে সাধারণ লোকের সাথে যাতে সরাসরি যোগাযোগটা হতে পারে। তো আমার বন্ধু বান্ধব যারা রয়েছে, যারা আমার পুরানা সাথী রয়েছে, আপনারা দেখবেন, হ্যাঁ, সবাই আমার সাথেই আছে, পাশেই আছে। আমি নিজের ইসের মধ্যে ব্যবসাও যখন আমি করেছি, তো আমার সাথে দুটো জেনারেশন আমার সংস্থায় কাজ করেছে। আগে বাবা কাজ করতেন, বাবা মারা গেছেন, তার ছেলে। তো এক একজন আমি এমনও আছে যবে থেকে চালু করেছি তবে থেকে আছে, 25 বছর থেকে আছে। তো আমি সবাইকে নিয়ে চলি সাথে। আমি মনে করি আমি আমার যারা এমপ্লয়ি আছে তাদেরকে আমি এমপ্লয়ি হিসাবে দেখি না, অ্যাসোসিয়েট হিসাবে আমি তাদেরকে ভাবি, আর তাদেরকে ওই ভাবে আমি সম্বোধন করি। তো দেখুন, একটাই কথা বলবো, মানুষকে অহংকার করতে নেই। যখনই অহংকার ভাব হয়ে যাবে আর অধ্যত্ব হয়ে যাবে, তখনই তার পতন নিশ্চিত। এখন আপনারা দেখেন মোদিজির অধ্যত্ব হয়েছে, উনি মানে দল আর প্রধানমন্ত্রী থেকে দূরে উনি নিজের ব্র্যান্ডিং করছেন মোদি কা গ্যারান্টি। আর এই মোদি কা গ্যারান্টি দেখবেন এবার সাধারণ মানুষ ভালো চোখে নেবে। সরকারের গ্যারান্টি, আমরা তো বলি মামাটি মানুষের সরকারের, তার গ্যারান্টি হতে পারে। উনি কি কাজ করেছেন তার গ্যারান্টি হতে পারে। এমনি করে মোদি একজন ব্যক্তি, হ্যাঁ, দলও ছোট হয়ে গেল, সব ছোট হয়ে গেল ওনার কাছে, ওনার শাখা সংগঠন। আপনি বলছেন ব্যক্তিগত, যেটা ব্যক্তিগত উদ্ধত্ত হওয়া উচিত না। তো আজকে যে ব্যক্তিগত উদ্ধত্ত দেখাবে তাকে খামিয়াজা ভুগতে হবে। এবার 2024-এ 4ই জুন যখন ইভিএম মেশিন খুলবেন, তখন আপনি দেখবেন মোদিজির উদ্ধত্ত হারিয়ে গেছে। কৃষ্ণবাবু, আমরা আলোচনায় থাকবো, তবে তার আগে আমরা একটা ছোট্ট বিজ্ঞাপনে বিরতি নিচ্ছি। বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসছি আমাদের ভোটের খাস কথায়, যেখানে আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। ভোটের খাস কথা। Pushpa Furniture, the best furniture ever you have seen. কামাখ্যা তারাপীঠ সিদ্ধ তান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী বিদ্যা, বিবাহ, চাকরি, বিচ্ছেদ, বশীকরণ, ভূতপেত দোষ, মাঙ্গলিক দোষ, মামলা মোকদ্দমা, গৃহশান্তি, কালা জাদু থেকে মুক্তি, যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ওনাকে পাওয়া যাচ্ছে রত্নজ্যোতি শোরুম, দেবীনগর, রায়গঞ্জ। এছাড়াও পাবেন মালদা, শিলিগুড়ি, জলপাইগুড়িতেও। ভোটের খাস কথা। বিরতির পর ফিরে আসলাম আমাদের বিশেষ নির্বাচনী অনুষ্ঠান ভোটের খাস কথায়, যেখানে আজকে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী।
কৃষ্ণবাবু, বিভিন্ন ক্ষেত্রে বিরোধীদের অভিযোগ বা যেটা বারংবার আমরা লক্ষ্য করেছি যে বেশ কিছুদিন আগেও তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ একটা গোষ্ঠীকোন্দল যথেষ্ট অস্বস্তিতে রেখেছিল, বিভিন্ন জায়গায় তার বহিঃপ্রকাশও ঘটেছিল। কিন্তু একটা ম্যাজিকের মতো যখন আপনার নমিনেশন আপনি যেদিন দিতে গেলেন, সেদিন সব পক্ষকে একসাথে মিলিয়ে দিতে সক্ষম হলেন আপনি। সবাই আপনার সঙ্গে একসাথে, ওইদিকে ধরুন আপনার আব্দুল করিম চৌধুরী থেকে শুরু করে বর্তমান জেলা সভাপতি, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, রায়গঞ্জের বেশ কিছু পার্টি দ্বন্দ্ব ছিল, কিন্তু আপনার নমিনেশনে ঐক্যবদ্ধ একটা তৃণমূল কংগ্রেসের চেহারা রায়গঞ্জের মানুষ দেখতে পেল। এই যে কঠিন প্রক্রিয়াটা, এটা কিভাবে সম্ভব হলো? এটা দেখুন, যখন বাড়িতে উৎসব যখন হয় কোনো, তখন বাড়ির প্রত্যেক সদস্য ওই উৎসবের জন্য কিছু না কিছু রেসপন্সিবিলিটি নেয় উৎসবটাকে সাকসেসফুল করার জন্য, ঠিক আছে? তো তেমনই এবার এটা গণতন্ত্রের উৎসব। এই গণতন্ত্রের উৎসব আমাদের তৃণমূল কংগ্রেসের যারা পরিবার আছে সবাই রেসপন্সিবিলিটি নিয়েছে। আর সবাই, কারণ তৃণমূল কংগ্রেসের ঘরানার এটাই আছে, নিজেদের মধ্যে হয়তো কোনো কথা নিয়ে কথা কাটাকাটি হতে পারে, মতবিরোধ হতে পারে, কিন্তু আমরা নির্বাচনে বিরোধীদের 1 ইঞ্চিও জায়গা দিই না। তো এবার গণতন্ত্রের উৎসবে এই লোকসভার নির্বাচনে ঐক্যবদ্ধভাবে একসাথে তৃণমূল কংগ্রেস লড়ছে। আর তার মানে ফল আপনারা দেখবেন 4 তারিখ যখন ইভিএম খুলবে, আপনারা দেখবেন একটা ঐতিহাসিক রেজাল্ট হতে চলেছে, একটা রেকর্ড মার্জিনে এখানে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। মানে আপনার হাত ধরেই প্রথম তৃণমূল কংগ্রেস রায়গঞ্জের মতো গুরুত্বপূর্ণ ঘাঁটিতে জয় হাসিল করবে? নিশ্চিত নিশ্চিত। মমতা বন্দ্যোপাধ্যায় এর মানে যা পশ্চিমবঙ্গে উন্নয়ন করেছেন আর যত 74টা প্রকল্প দিয়েছেন, তার উপহার রায়গঞ্জবাসী দিবে। কৃষ্ণবাবু, গোটা রাজ্য জুড়ে মানে একটা অস্বস্তির বাতাবরণ তো তৃণমূল কংগ্রেসের মধ্যে রয়েছে। মানে এতগুলো দুর্নীতি, আপনাদের রাজ্য মন্ত্রিসভার একাধিক নেতা এই মুহূর্তে জেলবন্দি, একাধিক সরকারি দপ্তরের আধিকারিকরা জেলবন্দি, প্রচুর ছেলেমেয়ের চাকরির টাকা আত্মসাৎ হলো। মানুষ যখন আপনি প্রচারে যাচ্ছেন অস্বস্তির মুখে পড়তে হচ্ছে না? প্রশ্নগুলো করছেন আপনার? না, সব মানুষ বুঝে। আজকে আপনি ধরুন, ইডি, সিবিআই কিংবা ইনকাম ট্যাক্স, এরা এজেন্সি কেন্দ্র সরকারের দ্বারা পরিচালিত। এখন ইনারা বলছেন দোষী। আজকে আমি পার্থবাবু 1.5-2 বছর ধরে ভাবনান জেলে আছেন। আজকে কেষ্টবাবু উনিও 1 বছর। তো জ্যোতিপ্রিয় মল্লিক জেলে রয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিক। তাহলে ইনাদের যদি দোষী থাকে, তাহলে দোষটা সাবিত করতে সিবিআই ইডি কে এত সময় লাগছে? তদন্ত চলছে। তদন্ত এই হিসাবে 1.5-2 বছর পর তদন্ত। আর 2 বছর যদি উনি ওই তদন্তে যদি উনি নির্দোষ হয়ে যদি ইয়ে হয়ে যান, তাহলে উনি 2টা বছর কেন জেলটা খাটলেন? তার জবাবটা কি করে দেবে? তো একটা সবকিছুর একটা সময়সীমা থাকে। আজকে যখন ওনারা বলছেন না ইনি দোষী আছেন, একদম 100% প্রুফ আছেন, ওনাকে জেলে ভরছেন, তো 100% প্রুফ আছেন, তাহলে চার্জশিট বানিয়ে মানে দিচ্ছেন না কেন? আসলে বলছে বিরোধীরা বলছে এত দুর্নীতি হয়েছে, খাতের তলা থেকে এত কোটি টাকা ওনারা জানে বুঝে লোকসভা অবধি বন্দি রাখতে চান, যে আমরা যাতে দেখাতে পারি এই এই ইয়ে করেছে। দেখুন, যে দুর্নীতি করবে, যে অন্যায় করবে, সে শাস্তি পাক। আমরা তৃণমূল কংগ্রেস দুর্নীতির বিরুদ্ধে কিন্তু আইন প্রণালী, আইন ব্যবস্থা ঠিক আছে। আজকে যে এত ঢিল ঢাল চলছে, আজকে সাজা হবে না ইয়ে হবে, আজকে 2 বছর ধরে তদন্ত চলতে পারে, 1.5 বছর ধরে তদন্ত চলতে পারে। এরপর যে হিসাবে আজকে আমরা টিভি ফুটেজে জ্যোতিপ্রিয় মল্লিককে দেখেছি কিংবা ইয়ে দেখেছি, ওনাদের শারীরিক অবস্থা যত অধঃপতন হয়েছে, তাতে তো আমার মনে হয় তদন্ত শেষ হবে না, ইনারা না শেষ হয়ে যায়। আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার একটা অভিযোগ করছেন যে নির্বাচন যত এগিয়ে আসছে, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এদের দিয়ে তৃণমূল বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে যাতে ব্যস্ত করে রাখা যায় প্রচারের মধ্যে। দেখুন, আজকে লিটারালি বিজেপি ভয় পেয়ে গেছে, ঠিক আছে, তারা হারতে চলেছে। আজকে সেই জন্য অভিষেক ব্যানার্জির চোপাটে হেলিকপ্টারে তল্লাশি হয়েছে, রাহুল গান্ধী রয়েছে। তো প্রধানমন্ত্রী এত তামঝাম নিয়ে আসে, বিজেপির আরো নেতারা ইয়ে আছে, ইলেকশন কমিশন কি তাদের করছে না কেন? দেখুন, এটা মানে এজেন্সির দ্বারা, মানে এজেন্সি বিজেপির দ্বারা পরিচালিত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর এটা সাধারণ মানুষ দেখছো। আজকে আমি সাধারণ মানুষকে এটাই বলবো যে এই স্বৈরাচারীর রাজনীতি মানে ভারতবর্ষে হওয়া উচিত না। আমাদের ভারতবর্ষ গণতন্ত্রের দেশ, এখানে গণতান্ত্রিক ভাবে মানে কাজ হওয়া উচিত, একটা ফরমান জারি করে। আজকে দেখুন, যে কোনো সময় আপনি এই যে ডিমনিটাইজেশন যেটা হলো, 500-1000 টাকা বন্ধ করে 2000 চালু করলেন, আবার
কি হলো 2000 বন্ধ করলেন, তো 2000 চালু করাটা ঠিক ছিল না 2000 বন্ধ করাটা ঠিক, উনি এটাও বলতে পারবেন না। আজকে ভাবেন ডিমনিটাইজেশনের সময় মানে মানে কোটি কোটি লোক লাইনে লেগেছিল, তার মধ্যে কয়েক হাজার মানুষের মানে প্রাণ গিয়েছিল। আজকে ডিমনিটাইজেশনে আপনি বলুন তো ওই 15 লক্ষ 15.5 লক্ষ কোটি টাকা যেটা বিয়ে হলো, মানে ওটার কোনো হিসাবপত্র আমরা কি পেলাম? আমরা জানতে পারলাম যে কি উদ্দেশ্য নিয়ে হয়েছিল আর এটার ফল কি হয়েছে। উনি তো বলেছিলেন চোর রাস্তায় দাঁড়াবেন, যা সাজা দেওয়ার দেবো। আমরা প্রধানমন্ত্রীকে সাজা দিতে চাই না, ঠিক আছে, কমসে কম এটা আমরা চাই যে প্রধানমন্ত্রী কমসে কম হিসাবটা তো দিক। সাধারণ মানুষ, এত হাজার মানুষের মানে প্রাণ গিয়েছে, হ্যাঁ, তাদেরকে কমসে কম শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য কমসে কম ভারতবাসীকে মানে হিসাবটা তো দেওয়া উচিত। উনি ওই হিসাব দেন না, উনি প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডকে নিজের ফান্ড মনে করে ওখানকার উনি দিচ্ছেন না। তো এই ধরনের মানে স্বৈরাচারী রাজনীতি, ফরমান জারি করার রাজনীতি, এই ভীতগ্রস্ত হয়ে গেছে সাধারণ মানুষ ভারতবর্ষে। তারপর উনি এনআরসি আর সিএ যেটা লাগু করতে চাইছেন, আমি জানি না এর উদ্দেশ্য কি আছে। আজকে 50, 60, 70 বছর ধরে যারা সিএনএ তো স্বরাষ্ট্র মন্ত্রক বলছে কারণ নাগরিকত্ব যাচ্ছে না, নাগরিকত্ব যাচ্ছে না। সিএ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কি লেখা আছে? আপনি ওই ভারতবর্ষের নাগরিকত্ব চান, আপনি যখন ভারতবর্ষের নাগরিকত্ব চান তার মানে আপনার ভারতবর্ষের নাগরিকত্ব নেই। ডিক্লারেশন তাই তো আছে, হ্যাঁ, আপনি তারপর এভিডেন্স হবে, তারপর 1972 এর এভিডেন্স যদি না দিতে পারেন তাহলে আসামে দেখুন 13.5 লক্ষ লোক ডিটেনশন ক্যাম্পে আছে। তো ওই 13.5 লক্ষ ভুলটা, ওদের দোষটা কোথায়? ওরাও তো লোকসভায় ভোট দিয়েছে, প্রধানমন্ত্রীকে ভোট দিয়েছে, মুখ্যমন্ত্রী বানিয়েছে, ওদের আধার কার্ড, ভোটার কার্ড আর ভাবেন রেশন কার্ড সবই ছিল। তো আজকে সাধারণ মানুষ ভীতগ্রস্ত হয়ে গেছে এই সিএ নিয়ে। আজকে ওরকম যদি হতো, আজকে বলেন বিজেপি যারা করে, বিজেপির মেম্বার আগে এই একটা অ্যাপ্লাই করছে না কেন? এখন পর্যন্ত তো এই কেউ অ্যাপ্লাই করেনি। আজকে যদি ভীতগ্রস্ত না হয় তাহলে বিজেপির যারা আছে, যে যারা পার্লামেন্ট ইলেকশনে দাঁড়িয়েছে কিংবা ওদের যত জনপ্রতিনিধি আছে, যত শাখা সংগঠনের লোক আছে, তারা অ্যাপ্লাই করুক, তারাও তো ভীতগ্রস্ত আছে। তো এটা অ্যাকচুয়ালি ভীতগ্রস্ত এই আইন। আমি একটা কথা বলবো, এই আইনটা সিএ যে ড্রাফট করেছে কিংবা যারা পাস করেছে তাদের কাছে কি 1972 ডকুমেন্ট ছিল? এটা কে চেক করেছে? তো তারা যদি 1972 ডকুমেন্ট না থাকে তার মানে তাদেরও সিটিজেনশিপ অবৈধ। তো যার সিটিজেনশিপ অবৈধ থাকবে তাহলে সে ভারতবর্ষের আইন প্রণয়ন বানাবে? এটা হতে পারে? আপনারা কি এই ইস্যুকে তুলে ধরছেন ভোটের প্রচারে? না, ভোটের প্রচারে আমি বলছি সিএ একটা বড় ইস্যু, আর সিএ এনআরসির বিরুদ্ধে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, আমাদের সুপ্রিমো, উনি লড়ছেন, উনি দাঁড়িয়ে আছেন। আর আমি যদি রায়গঞ্জ থেকে আমি যদি সাংসদ হয়ে যাই তাহলে আমি একটা সৈনিক হয়ে, হ্যাঁ, এই এনআরসির বিরুদ্ধে আর সিএ এর বিরুদ্ধে দিদির সাথে একদম জোরতোর লড়াই নামবো। এই যে ভোট প্রচারে যাচ্ছেন বিভিন্ন জায়গায়, বা একেবারে 7টা বিধানসভা কেন্দ্র সকাল থেকে রাত পর্যন্ত আপনি প্রচার চালাচ্ছেন, মানুষের কাছে কি বলছেন? মানুষের কাছে দেখুন, আমি মানুষের কাছে যেটা পশ্চিমবঙ্গে সার্বিক উন্নয়ন হয়েছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ প্রান্তিক মানুষদের, হ্যাঁ, যে সুযোগ সুবিধা দিয়েছেন, সেই প্রকল্পগুলোর কথা বলছি। আর আগামী দিন মানে উনাদের মমতা বন্দ্যোপাধ্যায় এই জেনারেশন তো না, তার নেক্সট জেনারেশন প্রজন্ম যাতে সুরক্ষিত রাখে তারও তিনি ব্যবস্থা করে দিয়েছেন। আজকে দেখুন স্টুডেন্টস ক্রেডিট কার্ড, এইটা স্টুডেন্টস ক্রেডিট কার্ড নিয়ে একজন 10 লক্ষ টাকা লোন পাবে ব্যাংক থেকে, হ্যাঁ, 10 লক্ষ টাকার লোন পাচ্ছে, উইদাউট ইন্টারেস্টে 10 লক্ষ টাকার লোন পাচ্ছে। তো ওই 10 লক্ষ টাকার লোন নিয়ে ও উচ্চশিক্ষা অর্জন করে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ প্রফেসর হবে, কেউ আইএস হবে, কেউ আইপিএস হবে। তো আজকে ভাবে নেন ওই নেক্সট প্রজন্মের ভবিষ্যৎটা সুরক্ষিত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই জিনিসগুলো সাধারণ মানুষ বুঝছে যে যে মানবিক মুখ্যমন্ত্রী মানে উনার দূরদর্শিতা কি আছে, আর উনি ভবিষ্যতের প্রজন্মকে মানে যাতে তারা শিক্ষিত হন তার ব্যবস্থা করে দিচ্ছেন, তারা যাতে নিজেরা রোজগার করতে পারেন, কেউ যাতে বেরোজগার নাই, বেরোজগারি দূরীকরণ যাতে হয় সেটা উনি করে দিয়েছেন। আর আমিও রায়গঞ্জ লোকসভা থেকে যদি সাংসদ হয়ে যাই, আপনি যেমন জানেন আমি একজন শিল্পপতি, তো আমার সাথে অনেক বড় বড় শিল্পপতির, হ্যাঁ, মানে যোগ সংযোগ রয়েছে, আমরা বিভিন্ন অ্যাসোসিয়েশনের মিটিং এ দেখা করি। তাহলে আমি যদি এখন সাংসদ হয়ে যদি যাই আর তাদেরকে যদি বলি আমার সাংসদ এরিয়ায় তোমরা ইন্ডাস্ট্রি লাগাও, ফ্যাক্টরি লাগাও, তোমাদের কোনো অসুবিধা হয় না, আমি দেখে দেবো, জমি টমি সংক্রান্ত সবকিছু দেখবো, তাহলে আমি নিশ্চিত, হ্যাঁ, যে আমার কথায়, হ্যাঁ, এখানে সোর্স অফ র মেটেরিয়ালের উপর আধার করে এখানে ফ্যাক্টরি তারা বসাবে, ইনভেস্টমেন্ট আসবে, এমপ্লয়মেন্ট জেনারেট হবে।
মানে আপনি যে কথাটা বলেন আক্ষরিক অর্থেই খুব বাস্তব কথা, যে আমাদের উত্তর দিনাজপুর জেলা কৃষিভিত্তিক অবশ্যই জেলা, কিন্তু শিল্প বলতে কিছু নেই, কর্মসংস্থানের একটা সমস্যা রয়েছে, যে কারণে প্রতি বছর পরিযায়ী শ্রমিকেরা প্রচুর পরিমাণে ভিন রাজ্যে চলে যাচ্ছে এবং দুর্ঘটনার কবলে পড়ছে, মাঝে মাঝে দুঃসংবাদ আমরা পাচ্ছি। চা নিয়ে শিল্প হতে পারে, আনারস শিল্প সেখানে রয়েছে, বা অন্যান্য আপনি যেটা বলছেন যে বিভিন্ন জায়গায় শিল্প আসতে পারে, এটা কি উত্তর দিনাজপুর জেলায় সম্ভব? আপনি একদম একদম সম্ভব, একদম সম্ভব। দেখুন উত্তর দিনাজপুরে আজকে উত্তর দিনাজপুরের ওই ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। আজকে ক্রপের মধ্যে আমাকে একটু ভ্যারাইটিস নিয়ে আসতে হবে এখানে। যেমন আমরা সয়াবিনও করেছিলাম, আর আরো আদার্স রয়েছে। এখন এদিকটা আমাদের ওই মাখানা যেটা আছে, হ্যাঁ, সেটা খুব ভালো ফসল হচ্ছে। মেজের ফসল অনেক বেড়ে গেছে, ভুট্টার অনেক হচ্ছে। তো মেজ দিয়ে মানে ওই অ্যাকর্ডিং টু ইন্ডাস্ট্রিজ ওখানে আসতে পারে। তো এখানে পসিবিলিটিস রয়েছে, কৃষি ভিত্তিক এরিয়া, হ্যাঁ, এখানে ইন্ডাস্ট্রি, বড় ইন্ডাস্ট্রিজ আসার পসিবিলিটি রয়েছে। তা আমরা সেটা নিয়েই মানে শিল্পপতি যারা ভারতবর্ষ ব্যাপী যাদের খ্যাতি আছে, নাম আছে, তাদের কাছে দ্বারস্থ হবো আর ওনাদেরকেও বলবো যে আপনারা এখানে আসুন, ইনভেস্টমেন্ট করুন। আর পশ্চিমবঙ্গে যদি করতে হয় তাহলে রায়গঞ্জ থেকে ভালো জায়গা নেই উত্তর দিনাজপুরে, কেননা এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। এখান থেকে কলকাতা বলুন আর কুচবিহার বলুন, মোটামুটি একটা প্যারালাল সেম ডিস্টেন্স রয়েছে। তো একটা কেন্দ্রভিত্তিক লজিস্টিক একটা অ্যাডভান্টেজ মানে হবে। তো সেই ক্ষেত্রে তারা হয়তো আমার কথা শুনবেন আর আমার উপর আস্থা রাখবেন যে একজন সাংসদ হয়ে যদি আমি এটা আপিল করি আর ওনাদের বলি যে আমার এলাকায় যদি বসো, তোমাদের কোনো অসুবিধা হতে দেবো না, আমি দেখে দিই, তাহলে আশ্বাস করি যে এখানে এবার ইনভেস্টমেন্ট আসবে। আর দেখুন, রায়গঞ্জ বা উত্তর দিনাজপুর জেলাতে আর একটা বড় সমস্যা হচ্ছে স্বাস্থ্যগত সমস্যা। আপনারা বারংবার বলছেন সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে, কিন্তু দেখুন সেখানে এখনো হার্টের কোনো স্পেশালিস্ট নেই, নিউরোর কোনো জায়গা নেই। ফলে তো স্বাস্থ্য পরিষেবার দিক থেকে মানুষকে যদি কোনো এখানে অসুবিধার সম্মুখীন হতে হয় তাকে শিলিগুড়ি যেতে হচ্ছে, নাহলে কলকাতায় দৌড়াতে হচ্ছে। রেল যোগাযোগ ব্যবস্থার সমস্যা রয়ে গেছে রায়গঞ্জের বুকে। হেমতাবাদে এখনো পর্যন্ত একটা মহিলা কলেজ তৈরি হতে পারেনি। তো এগুলোকে কি আপনি কোনো মাস্টার প্ল্যান রয়েছে আগামী দিনে? দেখুন, এটা ঠিক যে ডাক্তারদের আমাদের যত মানে ডাক্তার দরকার পশ্চিমবঙ্গে তত ডাক্তার আমরা পাচ্ছি না, হ্যাঁ, এটা বাস্তব কথা। কিন্তু আপনি দেখুন হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার, আগে আমি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হওয়ার পর আগে হসপিটালের কি অবস্থা ছিল, এখন রায়গঞ্জ হসপিটালের অবস্থাটা কি আছে, হ্যাঁ, মানে আগে আপনি একাধিকবার হাসপাতাল ভিজিট করেছিলেন, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে ওখানে একটা সিস্টেম আমি তৈরি করেছি, অবজারভার ডেইলি যাচ্ছে, দেখা করছে পরিষ্কার পরিচ্ছন্নতা, আর মানুষও সচেতন হয়েছেন রায়গঞ্জের। তো আগে যে হিসাবে নোংরা থাকতো এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আর মানে যেটা আপনি বললেন মাস্টার প্ল্যান, নিশ্চিত আমি 7টা বিধানসভায় ওখানকার বেসিক নিডস কি আছে সেই নিডস গুলা আমি নোট ডাউন করছি। আমি যদি এমপি হই, আমার এমপি লেট ফান্ড কোথায় কি হিসাবে করব 5টা বছরের জন্য, হ্যাঁ, ওই মাস্টার প্ল্যান ধরে যে কোথায় আমাকে কোনো ছোট ব্রিজ বানাতে হবে, না কোথাও আমাকে একটা কোনো বিএড কলেজ করতে হবে, কোথাও একটা আমাদের যেমন ইসের মধ্যে ল কলেজও নাই, এটা অনেক দিনের, হ্যাঁ, এটা অনেক দিনের ডিমান্ড, হ্যাঁ, মহিলা কলেজ বললেন। তো এইগুলা ব্যাপারগুলো দেখবো। আর মানে কি হিসাবে ছোট মানে করে 7টি বিধানসভায় আমাকে সার্বিক উন্নয়নটা করতে হবে। তো সেই দিকটা আমরা মাস্টার প্ল্যান ধরে ভাবেন আমি 5 বছরে 25 কোটি টাকা পাবো। তো 25 কোটি টাকার মধ্যে, হ্যাঁ, আমাকে দেখতে হবে কোথায় কি বাজেটে আসছে, হ্যাঁ, ওই হিসাবে ধরে নিয়ে আমরা কাজ করবো। মুখ্যমন্ত্রী আপনার প্রচারে একাধিকবার এসেছেন, আসবেন, সামনের দিনে আসবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন এবং একাধিক প্রচারক তারকা আপনার সমর্থনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে আসবেন। সম্প্রতি মোদী যে প্রধানমন্ত্রী সভা করে গেলেন, মোদী হাওয়ার প্রভাব কি কিছু পড়বে? না, মোদী হাওয়ার প্রভাব এই জন্য করবেন না, মোদী বাবু আসলেন, ভাষণ দিলেন, চলে গেলেন। আজকে উনি একটাও কথা উত্তর দিনাজপুর উন্নয়ন নিয়ে বলেন, যে উনি উত্তর দিনাজপুরের জন্য কি, উনার যদি সাংসদ এখান থেকে জিতে যায় উনি কি করবেন, কি উপহার দিবেন। আপনি দেখুন ওই শুধু সন্দেশখালি নিয়ে উনি, হ্যাঁ, মানে 100% রাজনীতি করে নিলেন। পশ্চিমবঙ্গ বলে মাথা নত করাইছে। আরে পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের অভিন্ন অঙ্গ নয়? হ্যাঁ, আজকে আপনি পশ্চিমবঙ্গ বলে বিদেশের নাকি অনেক পশ্চিমবঙ্গের সম্বন্ধে লোকের ধারণা বদলেছে, অনেক হয়েছে। আজকে তো পশ্চিমবঙ্গ নিয়েও তো আপনি ভারতের প্রধানমন্ত্রী। যদি ওই জায়গা হয় তাহলে ট্যাকেল করুন না। আপনি কে মানা করেছে আপনাকে? আপনি মানে পশ্চিমবঙ্গকে পাকিস্তান কেন বানাতে চাইছেন? কৃষ্ণবাবু, শেষ প্রশ্ন আপনার কাছে। দ্বিতীয় দফায় 26শে এপ্রিল
রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নির্বাচন এবং আপনার এই মানে সাফল্যের গ্রাফটা, রাজ্যটা আপনার খুব ভালো। প্রথমবার নির্বাচনে দাঁড়িয়ে বিধায়ক, আবারও প্রথমবার লোকসভা ভোটে আপনি দাঁড়িয়েছেন। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আপনি, এবং যারা আরসিটিভির দর্শক যারা রয়েছেন, জেলার যারা মানুষ রয়েছেন, কি বার্তা দেবেন? না দেখুন, আমি রায়গঞ্জে 3 বছর বিধায়ক ছিলাম। আমি বিধায়ক থাকাকালীন আমি যেটা কাজ করেছি, সাধারণ মানুষের সাথে থেকেছি, পাশে থেকেছি। আর উন্নয়নমূলক যেটা কাজ হয়েছে, একটা বিধায়ক বছর গেলে এমএলএ লেট ফান্ড 70 লক্ষ টাকা পায়, কিন্তু আমি 3 বছরে রায়গঞ্জ বিধানসভায় 200 কোটি টাকার উপর কাজ করেছি। আমি মাস্টার প্ল্যান বানিয়ে দিদিকে বুঝিয়ে আমি কিন্তু এক্সট্রা ফান্ড অ্যালট করিয়েছি, করে নিয়ে কাজ করেছি। আগামী দিনে আমি যদি সাংসদ হই, আমার প্রথম ইস্যু থাকবে যে আমি বেরোজগারি দূরীকরণ করব, এখানে যাতে ইন্ডাস্ট্রি আসে, এখানে যাতে কর্মসংস্থান হয়, প্লাস এখানে সাউথগামী দূরপাল্লার ট্রেন, যেটা ব্যাঙ্গালোর, চেন্নাই আর হায়দ্রাবাদ, বিভিন্ন মানুষ এখান থেকে চিকিৎসার জন্য যায়, কিন্তু সরাসরি ট্রেন ব্যবস্থা নেই। আর শিক্ষা আর স্বাস্থ্যে আমার প্রাথমিকতা থাকবে। এটা বিশেষভাবে আমরা গুরুত্ব দেবো। তারপর কোথাও যদি কোনো কানেক্টিভিটি, ট্রান্সপোর্টেশন কিংবা ব্রিজ, রাস্তাঘাট, এগুলো তো রয়েছে, কিন্তু এই 4টে জিনিসের মধ্যে প্রাথমিকতা থাকবে। আর আমি এটাই বলবো রায়গঞ্জবাসীকে যে আমি বিধায়ক হয়ে আপনারা আমার কর্মকাণ্ড দেখেছেন, আমি ডেডিকেটেডলি কাজ করেছি, আর সবসময় আমি মানুষের কাছে রিচেবল। মানুষ যখন দেখা করতে চায় আমার সাথে দেখা করতে পারে। তো সেই জন্য আপনাদেরকে বলবো যে যেমন আপনারা আমাকে বিধায়ক বানিয়ে, যেমন আপনাদেরই বার্তা যে আমরা একজন ভালো বিধায়ককে পেয়েছি। আর আমি আপনাদেরকে কথাও দিলাম যে এবার সাংসদ যদি আপনারা পাঠান, আপনারাও 1 বছরের মধ্যে বলবেন না আমরা একটা ভালো সাংসদ পেয়েছি। এই প্রতিশ্রুতি আমি দিতে পারি। আমার উপর আস্থা রাখুন। 26শে এপ্রিল আপনারা সবাই ঘাসের উপর জোড়াফুল 2 নম্বর বোতাম চিপে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন আর সাংসদ বানিয়ে পাঠাবেন। আর আমি এনআরসি আর সিএ এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে আপনাদের জন্য লড়বো, এই অঙ্গীকার রেখে আমি আরসিটিভিকে ধন্যবাদ দিয়ে এই বার্তা দিচ্ছি। আমরা এতক্ষণ কথা বললাম রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সঙ্গে। একটা সময় বামফ্রন্ট সরকারের একটা স্লোগান ছিল যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। আজকে অনেকটা প্রতিপক্ষ দলের হয়েও কৃষ্ণবাবুর কথাতে তিনি কিন্তু বারবার বলছেন যে কৃষিতে বৈচিত্র্য এনে কৃষিক্ষেত্রে যাতে আরো অন্য ধরনের ফসল এখানে আনা যায়, যাতে কর্মসংস্থানের সুযোগ বাড়ে, এবং তিনি নিজে শিল্পপতি এবং বিভিন্ন জায়গায় তার পরিচিতি রয়েছে। একেবারে প্রায় শিল্পবিহীন উত্তর দিনাজপুর জেলায় যদি শিল্প স্থাপনে তিনি আগ্রহী, এবং তাতে করে জেলার কর্মসংস্থান বাড়বে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগ ব্যবস্থায় তিনি কিন্তু রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুরের সাধারণ মানুষকে নতুন কিছু উপহার দিতে চান সাংসদ নির্বাচিত হলে। তবে সবটাই নির্ভর করছে মানে একেবারে মানে নির্বাচনে যারা গণদেবতা তাদের উপর, তাদের মতামত কোন দিকে যায় তার উপরেই নির্ভর করবে কৃষ্ণবাবুর এই সদিচ্ছা আগামী দিনে কতটা বাস্তবায়িত হবে। তবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আগামী 4 জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন পর্যন্ত। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আরসিটিভি সংবাদের বিশেষ নির্বাচনী অনুষ্ঠান ভোটের খাস কথা। নমস্কার। ভোটের খাস কথা।